আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মিলন স্যার। আপনারা যারা বাংলাদেশের অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি চাকরি, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা সংক্ষেপে যেটিকে আমরা এনএসআই বলে থাকি, এরকম একটি লোভনীয় চাকরির জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছেন, তাদের উদ্দেশ্যে আজকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি শেয়ার করব। আমি একটু শেয়ার করে নিই এবং আপনাদের প্রতিও আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে প্রত্যেকেই আলোচনাটি শেয়ার করে দিবেন। কে কোথা থেকে জয়েন করেছেন, যুক্ত হয়েছেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং একই সাথে আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু কমেন্ট করে আমাকে নিশ্চিত করবেন। আচ্ছা, আমি গতকালকে একটা লাইভ সেশন নিয়েছিলাম এনএসআই চাকরি প্রস্তুতি রিলেটেড, এবং সেটি আমার ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার সেখানে আপলোড করেছিলাম। আপনাদের মধ্যে অনেকে আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করতেছেন, তো সেগুলোর জবাব আসলে এই কমেন্ট লিখে আসলে সবাইকে বোঝানো যায় না, যে কারণে আজকে যে লাইভটি আমি নিচ্ছি সেটি মূলত আপনাদের যে প্রশ্নগুলো আমাকে করেছেন কমেন্টে, সে প্রশ্নগুলোর জবাব আমি মূলত আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথমত গতকালকে যে কথাটা বলেছিলাম সে কথার সাথে যদি আমি আরো নতুন করে কিছু যুক্ত করি, সেটি হচ্ছে প্রতিটি রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বাহ্যিক নিরাপত্তা এটি নিশ্চিত করতে হয়। এটি নিশ্চিত করবার জন্য একটি রাষ্ট্রের বেশ কিছু গোয়েন্দা সংস্থা কাজ করে। তার মধ্যে সামরিক গোয়েন্দা সংস্থা থাকে, জাতীয় গোয়েন্দা সংস্থা থাকে। যেমন ভারতের ক্ষেত্রে জাতীয় গোয়েন্দা সংস্থা হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, সংক্ষেপে যেটিকে আমরা বলি হচ্ছে র। তার আগে একটু বলে রাখি, মিলনস বিসিএস কেয়ার এটি আমার ফেসবুক পেজের নাম, একই সাথে এটি আমার ইউটিউব চ্যানেলের নাম। এখানে বিসিএস সহ বাংলাদেশের যত মর্যাদা সম্পন্ন চাকরি আছে, প্রতিটা চাকরির সর্বোচ্চ প্রস্তুতি কিভাবে নেবেন এটি নিয়ে মূলত এই প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মে আমি কাজ করি। আর এটি আমার পার্সোনাল ফোন নম্বর 01712282980। এই নম্বরে আপনারা আমার সাথে কমিউনিকেট করতে পারবেন। তো যেটি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে সেটি হলো যে, যেমন ভারতের যে জাতীয় গোয়েন্দা সংস্থা আছে সেটির নাম হচ্ছে র, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। যেমন ইসরায়েলের যে জাতীয় গোয়েন্দা সংস্থা আছে যেটিকে বলা হয় মোসাদ। এই দুটি গোয়েন্দা সংস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বব্যাপী। আমেরিকাতে সিআইএ আছে, এফবিআই আছে, এনএসএ আছে, একসময় সোভিয়েত রাশিয়ার কেজিবি ছিল, এরকম বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা আছে। গোয়েন্দা সংস্থায় যারা সম্পৃক্ত হন বা যারা কাজ করেন, এই সমস্ত অফিসারদেরকে বা এই সমস্ত ব্যক্তিদেরকে অত্যন্ত চৌকস হতে হয়, তাদেরকে বুদ্ধিমান হতে হয়, বিচক্ষণ হতে হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার ক্ষমতা থাকতে হয়, দেশপ্রেম থাকতে হয় তাদের মধ্যে। এই গুণাবলী যাদের মধ্যে আছে তাদেরকে কিন্তু গোয়েন্দা সংস্থায় চাকরি দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে থাকে, যেটি আপনাদের ভাইবা বোর্ডে কিন্তু এটি দেখা হবে। তো এই যে এনএসআই যে সার্কুলারটা হয়েছে 255টা পোস্টের বিপরীতে, এটা বিভিন্ন পদের বিপরীতে সার্কুলারটি হয়েছে। গতকালকে আমি একটু অর্গানোগ্রাম বলেছিলাম, সেই অর্গানোগ্রামের মধ্যে সর্বোচ্চ পদ যেটি এনএসআই সেটি হচ্ছে ডিজি বা ডাইরেক্টর জেনারেল, তারপরে ডিরেক্টর, এরপরে আমরা জানি অ্যাডিশনাল ডিরেক্টর, এরপরে জয়েন্ট ডিরেক্টর, এরপরে ডেপুটি ডিরেক্টর, এরপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এরপরে ফিল্ড অফিসার নিচে যেটি আছে জুনিয়র ফিল্ড অফিসার, এরপরে ওয়াসার কনস্টেবল এবং আর্ম কনস্টেবল। এটা মূলত এনএসআর একটা অর্গানোগ্রাম। তো এই চাকরিটা অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং লোভনীয় চাকরি এই অর্থে যে
আমরা এই চাকরির বিপরীতে আর্থিক যে সুবিধাগুলো পেয়ে থাকি, অর্থাৎ স্যালারি স্ট্রাকচার যেটি, বেতন সুবিধা যেটি আছে, এটার বাইরেও কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। এটা নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো যে এনএসআই চাকরির সুযোগ সুবিধাগুলো কি কি। এনএসআই চাকরির অনেক সুযোগ সুবিধা রয়েছে। বিশেষ করে এই চাকরিতে যারা আসবেন তাদেরকে যদি আমি বলি, সেটি হচ্ছে যে মূল বেতনের সাথে, মূল বেতন তো পাবেনই, মূল বেতন আমি একটু আপনাদের কমেন্টগুলো দেখি, সে সাথে একটু কথা বলি আপনাদের সাথে। মূল বেতনের পাশাপাশি আপনাদের স্পেশাল কিছু বোনাস থাকবে। তারপরে আপনাদের যে সুযোগ সুবিধাগুলো থাকবে, সেই সুযোগ সুবিধাগুলোর মধ্যে বিদেশে কাজ করার একটা সুযোগ থাকবে। বিদেশে বাংলাদেশ যে দূতাবাসগুলো আছে, এম্বাসি, হাই কমিশন, সেখানে কাজ করার সুযোগ থাকবে এবং বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এরপরে রেশন সুবিধা থাকবে। হ্যাঁ, আপনারা কে কোথা থেকে জয়েন করছেন, কোনো সমস্যা হলে আমাকে বলবেন। বাংলাদেশের যে সমস্ত ফোর্সগুলো আছে, আর্ম ফোর্সেস বা আর্ম ফোর্স যেটা আছে, ল্যান্ড ফোর্স, নেভাল ফোর্স এবং এয়ার ফোর্স, বাংলাদেশের সিভিল ফোর্স, পুলিশ রয়েছে বা অন্যান্য যে ফোর্স আছে, তারা যেমন রেশন সুবিধা পায়, এনএসআইতে যারা চাকরি করেন তারা কিন্তু রেশন সুবিধা পাবেন। এরপরে এই সংস্থার কাজটা যেহেতু অত্যন্ত কনফিডেন্সিয়াল, কাজেই রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব এই সংস্থার যারা সম্পৃক্ত আছেন, কর্মকর্তা যারা আছে, তাদের উপর কিন্তু অর্পিত হবে। কাজেই এটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি চাকরি। আর সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে যেহেতু চাকরিটি, কাজেই বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ ব্যক্তি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী। যদিও মহামান্য রাষ্ট্রপতি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বোচ্চ প্রোটোকল সুবিধা পেয়ে থাকেন, বাট মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করেন। সে কারণে এই সংস্থার চাকরিটা অত্যন্ত লোভনীয়। এখন অনেকে আমাকে প্রশ্ন করছেন যে এই চাকরির যোগ্যতাটা কি, এই চাকরির যোগ্যতাটা কি। আমি এবার আপনাদেরকে সার্কুলারটা পড়ে শোনাচ্ছি, যে এনএসআর যে চাকরির যে সার্কুলারটা, সেই সার্কুলারটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। প্রথমত 255টা পদের বিপরীতে সার্কুলারটি হয়েছে। তো এই সার্কুলারে আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন, তাই তাদের উদ্দেশ্যে বলছি, এই যে সার্কুলারটি হয়েছে, সেই সার্কুলার অনুযায়ী গতকালকে সার্কুলারটি হয়েছে 22শে মার্চ 2025, গতকালকে সার্কুলারটা হয়েছে। আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং 13টি ক্যাটাগরিতে 255 জনকে নিয়োগ দেওয়া হবে। 13টি ক্যাটাগরিতে 255 জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী মাসের 6 তারিখ থেকে আবেদনপত্র শুরু হবে, আবেদন করবার যে সময়টি, আর আগামী 20 তারিখ পর্যন্ত আবেদন আপনি করতে পারবেন। তাহলে এই এনএসআর সার্কুলারটা হয়েছে আগামী মাসের 6 তারিখ থেকে। আমি কিন্তু এই কথাটা আবার রিপিট করছি, গতকালকে বলেছি, অনেকে আমাকে ইউটিউব চ্যানেলে আমাকে কমেন্ট করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, বা আমাকে আমার পেজে মেসেঞ্জারে আমাকে কমেন্ট করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আগামী মাসের 6 তারিখ থেকে আবেদন পত্র গ্রহণ করা হবে, অর্থাৎ আপনি অ্যাপ্লাই করবেন এবং 20 তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আপনাকে কি কি পদ রয়েছে একটু খেয়াল করে দেখবেন এবং যোগ্যতাগুলো কি কি। আমি এটা আপনাকে সরাসরি সার্কুলারে যেটা উল্লেখ আছে সেটা সম্পর্কে আপনাদেরকে বলি। এবারে দেখেন সার্কুলারটা একটু ভালো করে দেখেন, প্রত্যেকে সার্কুলারটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমি একটু বড় করছি, দেখেন। প্রথমত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মনে রাখবেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যত পোস্ট আছে বাংলাদেশে, সেটি ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, নার্কোটিক্স কন্ট্রোল ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এনএসআই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপরে এন্টি করাপশন কমিশন বা দুদকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কিংবা এসএসএফ এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, র্যাব ফোর্সেস এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এই যে পদগুলো, এই যে পোস্টগুলো, এগুলো হচ্ছে 9 গ্রেডের পদ, মানে নবম গ্রেডের পদ। ইউজুয়ালি এগুলো নবম গ্রেডের পদ, অর্থাৎ আমরা যেটাকে বলতাম একসময় ফার্স্ট ক্লাস অফিসার বা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার। তাহলে এটি নবম গ্রেডের পদ, সহকারী পরিচালক। তাহলে এনএসআই যে পদ দিয়ে সার্কুলারটি হয়েছে 9 গ্রেডের সহকারী পরিচালক, এটা নবম গ্রেডের পদ। এটার বেতন স্কেল স্টার্টিং এ 22,000, এটা হচ্ছে বেসিক স্যালারি। এবার আসি, পদের সংখ্যা কয়টি? 26টি। এখন আমি আবারও বলছি, ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট করছেন, জিনিসটা বুঝতে পারেননি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। নবম গ্রেডের জন্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে পদটি, প্লিজ আপনাদের কাছে একটু হাম্বল রিকোয়েস্ট, সূচনায় সমাপ্তি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সমাপ্তি আমাকে একটু কমেন্ট করবেন যে আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলতে পারছি কিনা, অর্থাৎ আপনারা শুনতে পাচ্ছেন কিনা, একটু আমাকে ক্লিয়ারলি জানেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা। নবম গ্রেডের যে পদটি, সে পদটি অ্যাপ্লিকেশন করবার জন্য আপনার যোগ্যতাটা কি, খুব ভালো করে শুনবেন। আপনি নবম গ্রেডে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে চাকরি পাওয়ার জন্য আপনি যে আবেদনটি করবেন, সে আবেদন করবার যোগ্যতা কি? প্রথমত, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি।
তাহলে আপনার কি থাকতে হবে, বাংলাদেশের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন কর্তৃক রেকগনাইজড যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনার প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি মানে ফার্স্ট ক্লাস মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। তাহলে মাস্টার্স এর আগে কি থাকে, গ্রাজুয়েশন থাকে। মাস্টার তো পোস্ট গ্রাজুয়েশন। তাহলে মাস্টার্স এর আগে কি থাকে, মাস্টার্স এর আগে থাকে হচ্ছে গ্রাজুয়েশন। তাহলে গ্রাজুয়েশন বলতে আমরা কি বলি, কি বুঝি, সেটা হচ্ছে স্নাতক ডিগ্রি বা ডিগ্রি পাস যেটাকে বলি। তাহলে কারো যদি ডিগ্রি পাস থাকে 3 বছর মেয়াদি ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি থাকে, তাহলে তার ফার্স্ট ক্লাস একটা মাস্টার্স ডিগ্রি লাগবে। অথবা তারপরে কি বলছে, অথবা অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস পিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি। অথবা যদি আপনার 4 ইয়ার অনার্স থাকে, 4 ইয়ার অনার্স যদি আপনার থাকে, তাহলে মাস্টার্স ম্যান্ডেটরি না। আমি যতটুকু জানি, ইফ আই এম নট এনি মিস্টেকেন, সার্কুলারে সেরকমই বলা হচ্ছে যে যারা 4 ইয়ার অনার্স কমপ্লিট করে তাদের জন্য মাস্টার্স না। আমি সিভিল সার্ভিস নিয়ে কাজ করি, বিসিএস নিয়ে কাজ করি, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমার ফ্রেন্ড আছে সে ইনকাম ট্যাক্সে আছে 28 বিসিএস, আমি যতটুকু জানি সে অ্যাডিশনাল কমিশনার অথবা জয়েন্ট কমিশনার, এই মুহূর্তে আমি বলতে পারছি না। সে কিন্তু 4 ইয়ার অনার্স দিয়ে কিন্তু সিভিল সার্ভিসে আসছে। তো সিভিল সার্ভিসের এন্ট্রি পোস্ট এটা কিন্তু নবম গ্রেডের। আমি যতটুকু জানি 4 ইয়ার অনার্স যদি আপনার থাকে তাহলে মাস্টার্স ম্যান্ডেটরি না। আর যদি আপনার গ্রাজুয়েশন থাকে তাহলে মাস্টার্স ম্যান্ডেটরি এবং সেটি ফার্স্ট ক্লাস মাস্টার্স থাকতে হবে। প্রত্যেকে আশা করি আপনারা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছেন। হ্যাঁ, জব শিকার, ওয়ালাইকুম সালাম। প্রত্যেকে আমাকে একটু কমেন্ট করবেন আপনারা, আমার এই কথাগুলো যদি আপনাদেরকে আমি না বুঝাতে পারি আপনারা একটু কমেন্ট করে বলবেন যে স্যার বুঝতে পারছি না। তাহলে নবম গ্রেডের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বাংলাদেশের সকল জেলা, বাংলাদেশের সকল জেলা 64টা জেলার নাগরিক যদি আপনি হন এবং বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি আপনি অনার্স কমপ্লিট করেন 4 ইয়ার অনার্স, তাহলে আপনার মাস্টার্স ম্যান্ডেটরি না। আর যদি গ্রাজুয়েশন 3 ইয়ার্স অনার্স মানে 3 ইয়ার্স যদি গ্রাজুয়েশন থাকে তাহলে মাস্টার্স ম্যান্ডেটরি এবং সেটা ফার্স্ট ক্লাস মাস্টার্স। নাম্বার 1 এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে পদটি। আচ্ছা, আরিফ আব্দুল্লাহ, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ সো মাচ আরিফ। আরিফ থ্যাংক ইউ সো মাচ আরিফ, যথেষ্ট রেসপন্স আপনারা করছেন। এরপরে কখনো হেজিটেটেড হবেন না যে আমি ইউনিভার্সিটি অফ ঢাকা বা আমি ইউনিভার্সিটি অফ চিটাগং বা আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি বা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করেছি। আমি বলে দিচ্ছি, আমার কাছে বিসিএস এর ভাইবা পড়ে ঢাকা ইউনিভার্সিটির আইবি স্টুডেন্টটুকু চাকরি পায়নি। ন্যাশনাল ইউনিভার্সিটি অনেক স্টুডেন্ট কিন্তু পুলিশ আসছে, অ্যাডমিন আসছে। আমি উদাহরণটা দিচ্ছি যেহেতু এখানে শিক্ষাগত যোগ্যতা এটা, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন ইট ডাজেন্ট ম্যাটার। At first you have to qualify in preliminary test, then written test, then you have to face viva boss. Be positive, don't be over frustrated, don't be over confident, be confident. আপনার চাকরি হবে ইনশাল্লাহ। 26টা পোস্ট, অনেক পোস্ট, কিন্তু আপনার তো একটা চাকরি দরকার। আমরা জানি কার চাকরি হবে, বাট we have to fight, আমাদেরকে ফাইট করতে হবে। we have to be confident, we have to try our level best, we have to try our level best. এরপরে জাহিদ হাসান কমেন্ট, নীরব কমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ভেরি গুড, থ্যাংক ইউ। এরপরে 2 নম্বর যে পদ আছে সেটি হচ্ছে যে এটাও 9 গ্রেডের পদ, এটা টেলিফোন ইঞ্জিনিয়ার, এটা কিন্তু টেকনিক্যাল পদ। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সবার জন্য, বাংলাদেশের সবার জন্য, যাদের বয়স হচ্ছে 18 বছর নিম্নে আর 32 বছর সর্বোচ্চ। বয়সটা আমি গতকালকে বলছিলাম 1 মার্চ 2025, অর্থাৎ এই মাসের 1 তারিখে, এই মাসের 1 তারিখে থেকে বয়সটা কাউন্ট হবে, 32 বছর সর্বোচ্চ। আর এই মাসের 1 তারিখে যাদের 32 বছর হয়ে গেছে তারা কিন্তু পারছে না। কথাটা ভালো করে ক্লিয়ারলি বুঝে নেন, এই মাসের 1 তারিখ থেকে 32 বছর সর্বোচ্চ, 18 বছর সর্বনিম্ন। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্য, এটা হচ্ছে বয়সের যোগ্যতা। 2 নম্বর যে নবম গ্রেডের যে পদ, এটা হচ্ছে শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডারের পদ। স্যার একাধিক পদে কি আবেদন করতে পারবে? ইয়েস, দারুণ একটা প্রশ্ন করছেন। আমার যতটুকু জানা আছে একাধিক পদে আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ন্যূনতম যোগ্যতা যেটা আছে এটা যদি আপনার থাকে, তাহলে এর চেয়ে বেশি যোগ্যতা যদি থাকে আপনি কেন পারবেন না? বাট যতটুকু যোগ্যতা বলা হয়েছে যে অনার্স মাস্টার্স থাকতে হবে, বা বলা হয়েছে অনার্স থাকতে হবে, কিন্তু আপনার অনার্স নেই, তাহলে আপনি পারবেন না। কিন্তু বলা হয়েছে যে গ্রাজুয়েশন থাকতে হবে, কিন্তু আপনার পোস্ট গ্রাজুয়েশন রয়েছে, আপনি পারবেন। তার মানে আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন। আমার যতটুকু জানা আছে, ইফ আই এম নট এনি মিস্টেকেন, এরকম কোনো রেস্ট্রিকশন দেওয়া নেই। আপনি একাধিক পদে আবেদন করবেন, একাধিক পদে আপনি আবেদন করবেন, যেখানে আপনার চাকরি হয় সেখানে আপনি চলে যাবেন। এরপর এই পদ হচ্ছে টেকনিক্যাল পদ, এই পদের জন্য। তাহলে আমি 2 নম্বর একটা শর্ত বলে দিচ্ছি, সেটা হচ্ছে কম্পিউটার চালনায় দক্ষতা।
এক হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি, দ্বিতীয় হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা। এটা একটা এক্সট্রা একটা স্কিল থাকতে হবে, যদিও তারা ট্রেন আপ করবে আপনাকে, আপনাকে ট্রেনিং দিয়ে আপনাকে স্মার্ট করবে, আপনাকে এটা থাকতে হবে। দ্বিতীয়ত যে টেলিফোন ইঞ্জিনিয়ার যে পদটা, এটা কিন্তু 9 গ্রেডের পদ। এই পদের জন্য কিন্তু স্পেশাল একটা কোয়ালিফিকেশন চেয়েছে, এটা সবাই পারবে না। কি চেয়েছে? কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি, দ্যাট মিনস এটাকে বলা হচ্ছে ট্রিপলি। টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ট্রিপলি থেকে আপনি কি করেছেন? আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। এটা হচ্ছে টেকনিক্যাল পোস্ট। তার মানে এটা 9 গ্রেডের পদ। এটা কিন্তু আমরা সবাই আবেদন করতে পারবো না, শুধুমাত্র যারা এই কোয়ালিফিকেশন যাদের আছে তারা কিন্তু এটি পারবেন। তার মানে অলমোস্ট আপনারা প্রত্যেক কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে পদ, যে এটা আপনার বাংলাদেশে সবাই কিন্তু পারছেন। তাহলে এটা কত গ্রেডের পদ? 9 গ্রেডের পদ। এবার আসি ফিল্ড অফিসার। এই ফিল্ড অফিসার এখানে 17টি পদ আছে, 17টি পদ আছে ফিল্ড অফিসার। এবং এটা বেতন স্কেল, বেতন এটা 10ম গ্রেডের। এখানে যোগ্যতা কি কি চেয়েছে সেটা একটু খেয়াল করে দেখেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি, তার মানে আপনার সেকেন্ড ক্লাস গ্রাজুয়েশন হলে হবে, সেকেন্ড ক্লাস ডিগ্রি পাস হলে হবে। এটা কিন্তু আপনার অনার্স মাস্টার্স এর কথা বলেনি। কম্পিউটার চালানোর দক্ষতা, উচ্চতার কথা বলা আছে, ছেলেদের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি আর মেয়েদের ক্ষেত্রে 5 ফিট। উচ্চতা আছে পুরুষের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে 5 ফিট। এবং বুকের মাপ এগুলো দেওয়া আছে, এগুলো সমস্যা নেই। তাহলে আপনাকে দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে। নাম্বার 1 হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, তারপরে যেটা যেটা পুরুষের ক্ষেত্রে যেটা এর ক্ষেত্রে। আর কম্পিউটার চালানোর দক্ষতা, এটা কিন্তু আপনাকে বলিনি যে আপনার কম্পিউটার চালানোর বিরাট দক্ষতা থাকতে হবে, তার একটা সার্টিফিকেট থাকতে হবে, তা কিন্তু বলিনি। অর্থাৎ কম্পিউটার রিলেটেড আপনার একটা এবিসি নলেজ থাকতে হবে। এটা আপনারা ভালো করে বুঝে নেন। অনেকে আপনারা, আচ্ছা আরিফ কমেন্ট করছে কম্পিউটার চালানোর দক্ষতা বলতে কি কম্পিউটারের উপর কোনো প্রশিক্ষণ থাকা লাগবে না, এরকম কিছু বলি না আরিফ। যে কম্পিউটারের উপরে কোনো ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারের উপর কোনো একটা ডিগ্রি থাকতে হবে, তা না। ইনফ্যাক্ট আমরা একজন অফিসার হিসাবে বা একজন কর্মকর্তা হিসেবে টুকটাক আমরা কম্পিউটারে কাজ করতে পারি, এরকম একটা স্কিল থাকতে হবে। এটা কিন্তু শর্তে বলে দেওয়া হয়েছে। শর্ত কিন্তু বলিনি যে আপনাকে এরকম একটা সার্টিফিকেট থাকে, তা কিন্তু বলিনি। অর্থাৎ এটা একটা শর্ত। এরপর আমরা 4 নম্বর যে পদ, সেটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটা 13 গ্রেডের পদ, 5টা পদ আছে এখানে 13 গ্রেডের। কি কি বলা আছে? স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি। অর্থাৎ এখানেও কিন্তু গ্রাজুয়েশন চেয়েছে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাট লিপিতে গতি, এখানে কিছু কিছু গতির কথা বলা হয়েছে, এগুলো কিন্তু ফুলফিল করতে হবে শর্তগুলো। আপনারা ভালো করে এই সার্কুলারটা পড়বেন। আমি আপনাদের কিছু কন্ডিশন কথা বলে দিচ্ছি, এটা আপনাকে থাকতে হবে। তারপরে বলা হয়েছে যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14 গ্রেডে 14টি পদ আছে। এখানে কিন্তু স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ সমানের ডিগ্রি চেয়েছে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং ষাট লিপিতে গতি, অর্থাৎ টাইপিস্ট যেটাকে বলা হচ্ছে, এটা এখানে চেয়েছে। এরপরে 6 নম্বর যেটা ওয়্যারলেস অপারেটর, এটা 15 গ্রেডের পদ, 20টা পদ আছে। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট সমান। হ্যাঁ, এই জায়গায় একটা শর্ত দিয়েছে যে এটা কোনো উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এটাকে বলে ইন্টারমিডিয়েট পাস। তারপরে আরো কিছু শর্ত আছে, কিছু মৌলিক জ্ঞান থাকতে হবে, বৈদ্যুতিক বেতার যন্ত্রপাতি, তারপরে এইগুলো বলা হয়েছে। তার মানে ইন্টারমিডিয়েট পাস, এটা হচ্ছে বেতন গ্রেড 15 গ্রেডের 20টা পদ আছে। আচ্ছা, এরপরে আমি অফিস অ্যাসিস্ট্যান্ট, এটা 16টি পদ আছে, মানে 16 গ্রেডের পদ। এটি 2টি পদ আছে। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা ইন্টারমিডিয়েটের নিচে কোনো পোস্ট পাইনি। ন্যূনতম ইন্টারমিডিয়েট পাস, তারপরে গ্রাজুয়েশন, তারপর পোস্ট গ্রাজুয়েশন। তারপরে যেটা বলা হয়েছে যে গাড়ি চালক, বেতন গ্রেড 16 গ্রেডে 13টি পোস্ট আছে। স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন যারা গাড়ি চালক, এটা একটা পদ আছে। তারপরে রিসেপশনিস্ট, বেতন গ্রেড 16, একটা পদ আছে। বোর্ড হতে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস। আচ্ছা, তারপরে বলা আছে ফিল্ড স্টাফ, এটা হচ্ছে 109টা পদ আছে এবং ইন্টারমিডিয়েট পাস। এখানে এদেরকে আবার কিছু উচ্চতা নির্ধারণ করে দেওয়া হয়েছে। পুরুষের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, মেয়েদের ক্ষেত্রে 5 ফিট। ফিল্ড স্টাফ, এটা হচ্ছে 17 গ্রেডের পদ এবং ইন্টারমিডিয়েট পাস চেয়েছে। তারপরে টেলিফোন লাইনম্যান, 17 গ্রেডের পদ, 3টা পদ আছে, ইন্টারমিডিয়েট পাস। অফিস সহায়ক, বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। তার মানে আমি যদি এটা সংক্ষেপে বলি, তাহলে এখানে সর্বোচ্চ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। কাদের ক্ষেত্রে? যাদের সিম্পল গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বা ডিগ্রি পাস করেছে, তাদের মাস্টার্স ম্যান্ডেটরি। আর যদি মাস্টার্স ম্যান্ডেটরি না, যারা 4 ইয়ার অনার্স কমপ্লিট করেছে, 4 ইয়ার্স অনার্স যারা কমপ্লিট করেছে, তাদের জন্য মাস্টার্স ম্যান্ডেটরি না।
আর গ্রাজুয়েশন দ্যাট মিনস ডিগ্রি, যেটা গ্রাজুয়েশন চেয়েছে। আর যেটিকে বলা হয়েছে ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক। তাহলে এখানে এসএসসি পাস সর্বনিম্ন এসএসসি পাস যেটা, সেটা 20 গ্রেডের। এরপর বাকি যে গ্রেডগুলো আছে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে। তার মানে আপনাকে যেটা শর্তগুলো পূরণ করতে হবে, আপনার হাইট এবং হাইটটা পুরুষের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে যেটা হাইট বলা আছে সেটা ফুলফিল করছেন কিনা, আর ওখানে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা আছে কিনা। আর যদি বয়সের কথা বলি তাহলে সর্বনিম্ন 18 বছর আর সর্বোচ্চ 32 বছর। এই শর্তগুলো যদি পূরণ করেন তাহলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি পড়াশোনা করেছেন, আপনি যদি এই পরীক্ষায় পাশ করেন তাহলে আপনি চাকরিটি পাবেন। শর্ত কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনাকে কি কি থাকতে হবে। এবার আসি, গতকালকে বলছিলাম, আবারও বলছি, 3 ধাপে পরীক্ষাটি হবে। প্রথমে এটি প্রিলিমিনারি হবে। তাহলে আপনাদের যে প্রশ্নগুলো আমাকে ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেলে আপনার করছেন, সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আপনার প্রিলিমিনারি টেস্ট হবে, তারপরে রিটেন টেস্ট হবে, এরপরে আপনার ভাইবা ভোজ বা মৌখিক পরীক্ষা হবে। এখন আসেন, প্রিলিমিনারি পরীক্ষা কত নম্বরের হবে? প্রিলিমিনারি পরীক্ষা ইউজুয়ালি, আমি আবারও বলছি ইউজুয়ালি এটা 100 নম্বরের হয়ে থাকে। 100 নম্বরের হয়ে থাকে। 100 নম্বরের পরীক্ষা ইউজুয়ালি যে সাবজেক্টগুলো হয়ে থাকে সেটা হচ্ছে বাংলা, তারপরে ইংলিশ, তারপরে হচ্ছে ম্যাথ, তারপরে হচ্ছে জিকে। এই জিকে বলতে এখানে দুটো অংশ, তিনটা অংশ জিকে বলতে। এখানে একটা হচ্ছে যে জেনারেল সায়েন্স এবং আইসিটি, এটাকে জিকে হিসাবে এরা কাউন্ট করছে, জেনারেল সায়েন্স এবং আইসিটি। তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তারপরে হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স। এই টোটাল বাংলা ইংলিশ ম্যাথ জিকে, এই টোটাল হচ্ছে প্রিলিমিনারি টেস্ট 100 নম্বরের। এটা আমি কেন, কেউই বলতে পারবে না যে কত নম্বর পেলে আপনি প্রিলিমিনারিতে পাস করবেন, আর প্রশ্ন কারা করবে, আর কোন সাবজেক্টে কোন কোন টপিক থেকে কি কি প্রশ্ন করবে, এটা কেউই বলতে পারবে না। তবে হ্যাঁ, প্রিভিয়াস পরীক্ষাগুলো হয়েছে, সে পরীক্ষাগুলোর প্রশ্নের আঙ্গিকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে বাংলা থেকে এই টপিকগুলো, ইংরেজি থেকে এই টপিকগুলো, ইউজুয়ালি ম্যাথ থেকে এই টপিকগুলো, এই টপিকগুলো। এটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে যে বিগত পরীক্ষায় কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসছে, সেই টপিকগুলো আপনাকে ফোকাস করতে হবে। এটা হচ্ছে 100 নম্বরের প্রিলিমিনারি টেস্ট, এবং এটি হবে এমসিকিউ পদ্ধতিতে। তাহলে আমি আপনাকে ব্যাপারটা ক্লিয়ার করছি। হ্যাঁ, নীলা কমেন্ট করছে, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম নীলা। এটা কেউই বলতে পারবে না যে 100 নম্বরের প্রশ্ন কোন কোন প্রশ্ন হবে। তবে যেহেতু সিভিল সার্ভিস নিয়ে আমি কাজ করছি 24তম বিসিএস থেকে, বিসিএস পরীক্ষা আমি প্রথম অংশগ্রহণ করি 25তম বিসিএস এ। আমি 6 টাইম বিসিএস পরীক্ষায় পার্টিসিপেট করেছি, 6 বার বিসিএস পরীক্ষা দিয়েছি। তো আমার পার্সোনাল যে স্কিল এক্সপেরিয়েন্স, এটি থেকে আমি বলছি যে এটা নিয়ে আমি যেহেতু কাজ করছি দীর্ঘদিন যাবত এই চাকরি রিলেটেড, তাই আমি আমার অভিজ্ঞতার আঙ্গিকে এটা নিয়ে আমি রিসার্চ করব। সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন কোন কোন টপিক থেকে এসেছে, সাবজেক্ট ভিত্তিক আমার টিচার যারা থাকবে, টিচার প্যানেল, তারা আপনাদের ক্লাস নেবেন, দোজ হু উইল বি মাই অ্যাডমিটেড স্টুডেন্ট। এবং এই প্রিলিমিনারি টেস্টে 100 নম্বর পরীক্ষা হবে। এটা একটা বাছাই পরীক্ষা, একটা ন্যূনতম নম্বর নির্ধারণ করা হবে। 100 নম্বরের মধ্যে হয়তো 60 বলতে পারে কর্তৃপক্ষ, কিংবা 80 বলতে পারে। যে 100 নম্বরের মধ্যে যারা 65 পেয়েছে ন্যূনতম, তারা প্রত্যেকে লিখিত পরীক্ষায় পারমিটেড অংশগ্রহণ করবার জন্য। এবার আসি সে লিখিত পরীক্ষা, রিটেন টেস্ট। এটা কত নম্বরের হবে? এটা 70 নম্বরের হবে নাকি 35 নম্বরের হবে, এটা কর্তৃপক্ষের বিষয়। নাকি এটা 100 নম্বরের হবে, এটা কর্তৃপক্ষের বিষয়। এটা আমি আগে থেকে বলতে পারবো না। তবে নর্মালি পরীক্ষাগুলো হবে বাংলা থেকে, ইংরেজি থেকে, ম্যাথ থেকে, বা এই অংশ থেকে। এবার যদি বলি লিখিত পরীক্ষার প্রশ্নের সাথে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটার ডিফারেন্সটা কোন জায়গায়? প্রিলিমিনারি যেখানে এমসিকিউ আকারে আসবে, লিখিততে সেখানে রাইটিং আকারে লিখতে হবে। হয়তো জেনারেল নলেজ বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে হয়তো একটা টিকা আসলো, টিকাটা কি হতে পারে? সেকেন্ড রিপাবলিক, এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ সেকেন্ড রিপাবলিক, বা জুলাই রেভলিউশন, জুলাই বিপ্লব, এটা একটা টিকা আকারে আসতে পারে। তারপর 2টো বা 3টা বা 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে, যে বাংলাদেশের একমাত্র জাতীয় গোয়েন্দা সংস্থাটির নাম কি, সেটি কোন মিনিস্ট্রির আন্ডারে। এটা যদিও মিনিস্ট্রির আন্ডারে না, এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশের একমাত্র জাতীয় গোয়েন্দা সংস্থা, যেটির নাম একটু আগে আমরা বলেছি বা যেটি নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে এনএসআই। বা বাংলাদেশের কয়েকটি গোয়েন্দা সংস্থার নাম লিখুন, এভাবে প্রশ্নগুলো আসতে পারে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এটা নিয়ে একটা টিকা আকারে আসতে পারে। ইংলিশে একটা ট্রান্সলেশন আসতে পারে, বাংলাতে একটা ভাব সম্প্রসারণ আসতে পারে,
ম্যাথে একটা অঙ্ক আসতে পারে। এভাবে সাধারণত লিখিত পরীক্ষাগুলো হয়ে থাকে। আমি আবারও বলছি, প্যাসেজ ট্রান্সলেশন আসতে পারে, সারাংশ সারমর্ম আসতে পারে। আপনারা প্লিজ একটু কমেন্ট করেন বুঝতে পারছেন কিনা যে লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা আর প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের প্যাটার্নের মধ্যে ডিফারেন্সটা, এই টাইপের প্রশ্ন হতে পারে। এরপরে আসি, সেটা হচ্ছে যে ভাইবা বা মৌখিক পরীক্ষা। এই মৌখিক পরীক্ষা কি 30 নম্বরের হবে নাকি 15 নম্বরের হবে, এটা কর্তৃপক্ষ বলতে পারবে। এবার আসেন, সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা কোনটা বলেন তো, কমেন্ট করেন তো। সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু আলটিমেটলি তিনটা ইম্পর্টেন্ট। প্রথমটা ইম্পর্টেন্ট কেন? হ্যাঁ, কম্পিউটার চালানোর দক্ষতা। আচ্ছা হ্যাঁ, এটা তো কমেন্টে পড়ছি, উত্তরটা পড়ছি। তাহলে প্রথমটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই পরীক্ষায় যদি আপনি না পাস করেন তাহলে লিখিত পরীক্ষা আপনি সুযোগ পাবেন না। প্রিলিমিনারি পরীক্ষার নম্বর কিন্তু লিখিত পরীক্ষায় যুক্ত হবে না, অ্যাড হবে না, এটা আপনারা সবাই জানেন। এই পরীক্ষা জাস্ট আপনাকে পাস করতে হবে। তো আমরা কত নম্বর পেলে পাস করব? 50%। 50% এটা বলা হয়েছে বিভিন্নভাবে, আমি জানতে পারছি। সেটা হচ্ছে 50% পাস নম্বর। তার মানে হচ্ছে 100 নম্বরের মধ্যে যারা 50 পাবে তারা প্রত্যেকে লিখিত পরীক্ষা দিবে। লিখিত পরীক্ষায় পাস নম্বর যদি 50% হয়, অর্থাৎ এখানে যদি 50% পাস নম্বর হয় তাহলে 50 নম্বর। আর 70 নম্বরের পরীক্ষা হলে পারে পাস নম্বর যদি 50% হয় তাহলে এখানে পাস নম্বর কত? 35, 35। আর 35 যদি হয় তাহলে 17.5, 50% নম্বর। এটা যদি আপনি ন্যূনতম পান, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, সূচনার সময় বুঝতে পারছি। তাহলে এটা যদি ন্যূনতম পান লিখিত পরীক্ষা, তাহলে আপনি মৌখিক পরীক্ষাতে গেলেন। কিন্তু 70 নম্বরের মধ্যে আপনি 35 পেয়ে ভাইবা দিলেন, আর 70 নম্বরের মধ্যে কেউ 60 পেয়ে ভাইবা দিল, ডিফারেন্স কিন্তু এখানে তৈরি হয়ে গেল। লিখিত পরীক্ষা আপনি কিন্তু এগিয়ে থাকলেন 70 নম্বরের মধ্যে 60 পেয়ে, আর কেউ হয়তো 35 পেল, সে কিন্তু পিছিয়ে থাকলো, যদিও দুজনেই কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করেছে। এরপর আসি মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষার সাথে লিখিত পরীক্ষাটা যোগ হবে। যে পরীক্ষায় 3 ধাপে পরীক্ষাটি হয়, সে 3 ধাপে পরীক্ষার মধ্যে মনে রাখবেন যে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপের নম্বরটা কাউন্ট হয়। এটা বিশেষ পরীক্ষা হয় এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে এটি হয়ে থাকে। আচ্ছা, মিতালি কমেন্ট করছে, জি স্যার বুঝতে পারছি। এবার আসি, মৌখিক পরীক্ষায় প্রথমত আপনাকে বলা হয়েছে যে সেটা হচ্ছে যে 30-এর মধ্যে যদি আপনার মৌখিক পরীক্ষায় কত নম্বর পাস, এটা কিন্তু বলা হয়নি। কারণ মৌখিক পরীক্ষায় পাস নম্বরটা এখানে উল্লেখ করা নেই। আমি যতটুকু দেখেছি, আমার অজানা থাকতে পারে, কারণ অনলাইন ক্লাস, এটি রেকর্ড থাকবে, সবাই আপনারা দেখছেন শুনছেন। আমি সব ব্যাপারে যে আমি অবগত তা কিন্তু বলবো না, এটা অনেকটা অথরিটির ব্যাপার, এবং যেহেতু এটি একটা ইন্টেলিজেন্স এজেন্সি, কাজে এটি অনেক কিছু কনফিডেন্সিয়াল, যেটা আমার জানার ক্ষমতা নেই এবং কারোরই জানার ক্ষমতা নেই। এবং অনেককেই আমি যেটা বলবো, এটা কেউ কিন্তু কমেন্ট করতে পারবে না কারা পরীক্ষাটি নেবে, কেমন টাইপের প্রশ্নগুলো হবে, কোন কোন টপিক থেকে হবে, কেউ অগ্রিম বলতে পারবে না। তবে বিগত প্রশ্ন দেখে একটা রিসার্চ করে বলা যেতে পারে যে আপনারা এই টপিকগুলো একটু ভালো করে পড়বেন। এরপরে আসি, মৌখিক পরীক্ষাটা কেন ইম্পর্টেন্ট। প্রথমত, মৌখিক পরীক্ষাটা হলো লাস্ট ধাপ যে কোনো চাকরির। এই চাকরিটি, যে কোনো চাকরিতে পাওয়ার জন্য মৌখিক পরীক্ষা আপনাকে আসতে হবে, মৌখিক পরীক্ষা আপনাকে পাশ করতে হবে। আমি কিন্তু আবারও বলছি, মৌখিক পরীক্ষা আপনাকে প্রথমে কি করতে হবে? পাশ করতে হবে। বোর্ড কর্তৃপক্ষ অর্থাৎ ভাইবা বোর্ডে যারা থাকবেন, তারা যদি আপনার এডুকেট ম্যানার, আপনার ইন্টেলেকচুয়ালিটি, আপনার ইন্টেলিজেন্স, আপনার আদব কায়দা থেকে শুরু করে সবকিছুতে বোর্ড যদি অসন্তুষ্ট হয় আপনার প্রতি, তাহলে আপনি ফেল করবেন, বোর্ড আপনাকে আর অ্যালাউ করবে না। তাহলে লিখিত পরীক্ষা পাশ করলেন, 70 নম্বরের মধ্যে আপনি 70-এ পেলেন, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। মৌখিক পরীক্ষা গিয়ে আপনি ফেল করলেন, আপনার আলটিমেট রেজাল্ট 0। মৌখিক পরীক্ষাতে আপনি সর্বোচ্চ নম্বর পেলেন, আবার লিখিত পরীক্ষা আপনি সর্বনিম্ন নম্বর পেলেন, তাও কিন্তু আপনার রেজাল্ট ভালো হবে না। যেহেতু লিখিত এবং মৌখিক পরীক্ষার নম্বরটি যোগ হবে, লিখিত পরীক্ষা ইম্পর্টেন্ট, মৌখিক পরীক্ষা ইম্পর্টেন্ট। কিন্তু মৌখিক পরীক্ষাটা এই জন্য ইম্পর্টেন্ট যে প্রথমে মৌখিক পরীক্ষা আপনাকে পাস করতে হবে, যদি পাস করেন তাহলে লিখিত পরীক্ষা নম্বর কাউন্ট হবে, আর পাস না করলে আপনি ফেল করবেন। এবার মৌখিক পরীক্ষা নিয়ে আমি দীর্ঘদিন যাবত কাজ করছি, আপনারা অনেকে জানেন। 29 BCS থেকে আমি BCS এর ভাইবা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। কাজে এটা নিয়ে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে মৌখিক পরীক্ষায় ভাইবা বোর্ডে যারা থাকবেন তারা কোন কোন বিষয়গুলো তারা দেখবেন। এবং আমি আবারও বলছি, এটা আমার অনুমান থেকে বলছি, আই এম নট শিওর, যেহেতু এই সংস্থাটির শীর্ষ পদগুলো কিন্তু মিলিটারি অফিসাররা হোল্ড করেন। আপনারা অনেকে জানেন, সিভিল অফিসারগুলো কিন্তু এই যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, এটি সর্বোচ্চ পদ কিন্তু ডিজি, ডিরেক্টর জেনারেল, এবং বাংলাদেশ আর্মির একজন 2 স্টার জেনারেল, মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা, তিনি এটা দায়িত্ব নেন ডিজি হিসাবে। কাজে আমি জানি না, এটা আমার অনুমান থেকে বলছি,
আপনার মৌখিক পরীক্ষার বোর্ডে হয়তো মিলিটারি অফিসার থাকতে পারে, সিভিল অফিসার থাকতে পারে। তারা শুধু আপনার তথ্য জ্ঞান যাচ করবেন না, আপনার সব দিক থেকে তারা যাচ করবেন। কোন প্রশ্নের কতটুকু উত্তর দিতে হবে, বাড়তি নাকি কমতি, কি প্রশ্ন করা হয়েছে, আপনি কি আনসার দিচ্ছেন, আপনার এডুকেট ম্যানার, পোশাক আশাক, ড্রেস কোড, আপনার বুদ্ধিমত্তা, সব কিছু কিন্তু তারা যাচ করবে। এটার উপরে আমি স্পেশালি 10টা ক্লাস নেব। এই আমার যে কোর্সটি, এই 10টা ক্লাসের মধ্যে একটা থাকবে স্পেশাল বেসিক ক্লাস, তারপরে 7টা থাকবে মেইন ক্লাস, আর 2টা থাকবে স্পেশাল মক ভাইবা। তাহলে ইম্পর্টেন্ট কোনটা? প্রিলিমিনারি ইম্পর্টেন্ট, লিখিত ইম্পর্টেন্ট, মৌখিক পরীক্ষা ইম্পর্টেন্ট। তাহলে আপনাকে 3 ধাপে, এই 3 ধাপে আপনার যোগ্যতা তারা যাচ করবেন। এখন আসেন, এই চাকরিটির সুযোগ সুবিধা অনেক বেশি। 13 গ্রেড হলে হতে পারে, 13 গ্রেড হয়েছে তো কি হয়েছে, 17 গ্রেড হয়েছে তো কি হয়েছে, এটা সুযোগ সুবিধা বেশি, মর্যাদা অনেক বেশি। তাই এই চাকরির জন্য আপনারা সর্বোচ্চ নিজেদেরকে প্রস্তুত করবেন। এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রত্যেকে প্রস্তুত করবেন এবং প্রত্যেকে এই চাকরিতে অ্যাপ্লাই করবেন। আপনারা অ্যাপ্লাই করতে তো সমস্যা নেই। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, স্যার ডিটেল আপনার কোর্স প্ল্যান সম্পর্কে জানতে চাচ্ছি। আমি এখানে টোটাল এই যে এনএসআই চাকরি যে আমার যে কোর্স প্ল্যানটা, সেটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট। এই প্রিলিমিনারি টেস্টে আমি একটু দেখে আপনাদেরকে জানাই। এই প্রিলিমিনারি টেস্টের জন্য আমি টোটাল 24টা ক্লাস রেখেছি। 24টা ক্লাস থাকবে প্রিলিমিনারি টেস্টের জন্য। আর রিটেন টেস্টের জন্য এখানে ক্লাস থাকবে কয়টা, সেটা হচ্ছে 16টা ক্লাস রেখেছি, 16টা ক্লাস। আর ভাইবার জন্য আমি 10টা ক্লাস রেখেছি। এই টোটাল 50টা ক্লাস, এই টোটাল এনএসআই চাকরির জন্য আমি আমার কোর্স প্ল্যানের মধ্যে রেখেছি। এবং এই ক্লাসগুলো বাড়বে কিন্তু কমবে না। আমি সপ্তাহে 3 থেকে 4 দিন ক্লাস নেওয়ার ব্যবস্থা করব বা ক্লাস নিব। প্রত্যেকটা সাবজেক্টের আমার টিচার প্যানেল থাকবে, তারা ক্লাস নেবেন, আমি এটা তত্ত্বাবধানে থাকবো, আর ভাইবার ক্লাসগুলো মূলত আমি নেব। এ হচ্ছে আমার কোর্স প্ল্যান, এ হচ্ছে আমার বক্তব্য। যারা আমাকে জানতে চেয়েছেন যে স্যার আপনার কোর্স প্ল্যানটা কেমন বা কিভাবে পড়ানো হবে, আমার ক্লাসগুলো হবে সবে অনলাইনে, এবং ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকবে। আর গতদিন তো ফির কথা বলেছি, এখন বিশেষ অফারে ভর্তি চলছে, মাত্র 2040 টাকা আমি রাখছি এই মুহূর্তে প্রথম 20 জনের জন্য। যদিও এটার কোর্স ফিটা আমি 3060 টাকা রাখছি। কেন রাখছি আমি আপনাদেরকে একটু বলি। প্রথমত, আপনাকে কিন্তু আমি প্রিলিমিনারি টেস্টের জন্য পড়াচ্ছি না। প্রিলিমিনারি টেস্টের জন্য আপনি যে কোনো একটা গাইড বই, আপনি যদি প্রাইমারির প্রস্তুতি নেন, এনটিআরসির প্রস্তুতি নেন, বিসিএস এর প্রস্তুতি নেন, নন ক্যাডার প্রস্তুতি নেন, তাহলে প্রিলিমিনারির জন্য আহামরি খুব বেশি ডিফারেন্স হবে না ওই প্রশ্নের সাথে। আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। কেউ হয়তো আপনাকে ফলস ইনফরমেশন দিতে পারে। আমি প্রশ্নগুলো দেখছি, আমি সাবেক পরীক্ষার যে প্রশ্নগুলো দেখছি, দেখে আমি প্রশ্নগুলো নিয়ে একটু রিসার্চ করছি। তাতে আমার কাছে মনে হয়েছে ওই অ্যাজ ইউজুয়াল ইংরেজি গ্রামার থেকে পার্ট অফ স্পিচ কিংবা ভোকাবুলারি, বাংলা থেকে ওই যে কারক বিভক্তি, ম্যাথ থেকে এরকম শতকরা, ঐকিক, বাংলাদেশ ইন্টারন্যাশনাল থেকে এরকম ভাবে আমি মোটামুটি দেখছি। ওই যে এনটিআরসি, তারপরে প্রাইমারি নন ক্যাডার যে চাকরিগুলো আছে, এগুলো থেকে খুব বেশি ডিফারেন্স না। ডিফারেন্স হবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে পদ যে আছে, সেখানকার প্রশ্নটা একটু হার্ড হবে। নর্মালি 9 গ্রেডের চাকরি যেহেতু, সেহেতু ওই বিসিএস এর স্ট্যান্ডার্ড মেনটেন করবে। এক্সট্রা ইনফরমেশন হয়তো আপনাকে ওই যে ইন্টেলিজেন্স এজেন্সি রিলেটেড কিংবা আপনার একটু হিউম্যান সাইকোলজি জাজ করবার জন্য, যেটা ক্রিটিক্যাল বা অ্যানালিটিক্যাল টাইপের কয়েকটা প্রশ্ন হয়তো থাকতে পারে, কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রশ্ন হবে প্রিলিমিনারি টেস্টের জন্য। তাহলে এরপরে আসি লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে ডিফারেন্স হচ্ছে প্রশ্ন প্যাটার্নে। আচ্ছা, কবে থেকে শুরু করবে? ক্লাসের সাথে কি স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করা হবে? হ্যাঁ, আমি ইনিশিয়াল একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলি, ফ্রাঙ্কলি বলছি, যা করবো না বা যা পারবো না তা বলে লাভ নেই। স্টাডি মেটেরিয়ালস বলতে আমি পিডিএফ লেকচার শিট আপনাদেরকে মেল করে দিয়ে দিব প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ক্লাসে যে টিচার পড়াবেন, আমি এটি মূলত গাইড করব। আমি সংশ্লিষ্ট টিচারকে বলবো যে আপনি আপনার মতো করে পড়ান, বাট আমার রিসার্চ হচ্ছে এই টপিকগুলোকে আপনি বেশি করে ফোকাস করবেন। যেহেতু রিসার্চ আমার, আর ক্লাস টিচার ক্লাসে পড়াবেন এবং আপনাকে বই সাজেস্ট করবেন যে আপনারা এই টপিকগুলো বেশি করে ফোকাস করবেন। আপনাকে পড়তে হবে। আমি কেন, বাংলাদেশের কেউ কিন্তু আপনাকে বলবে না যে আমি নিশ্চিত করে বলছি আপনি আমার কথাগুলো শুনেন, আপনি করবেন, আমি কিন্তু বলতে পারবো না। কারণ এটার প্রশ্ন কেমন হবে এটা আগে থেকে বলা যাবে না। তবে প্রিভিয়াস প্রশ্নের আঙ্গিকে আপনাকে টপিকগুলো নির্ধারণ করে দেওয়া হবে যে আপনি এই টপিকগুলো বাসায় পড়বেন। ধরেন আমি আপনাকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল পড়াবো, ম্যাথের টিচার যিনি পড়াবেন তিনি ওই ম্যাথের কোন কোন টপিকগুলো পরীক্ষা আসতে পারে বিগত পরীক্ষার প্রশ্নের আঙ্গিকে আপনাকে একটা সাজেশন দিবেন।
এবং এপ্রিল মাসের 20 তারিখে যদি একটি ফর্ম জমা দিয়ে লাস্ট ডেট হয়, এটা আমি জানি না কয় মাস আপনাকে সময়টি দেবে, আমি বলতে পারবো না। তো প্রত্যাশা করতে পারি যে অ্যাটলিস্ট 3-4 মাস সময় তো আমরা পাবোই, অ্যাটলিস্ট 3-4 মাস সময় আমরা পাবো। তো এই সময়ের মধ্যে ক্লাসগুলো কমপ্লিট করে দেওয়া হবে, সেটা 3 দিন নিয়ে হোক, 4 দিন নিয়ে হোক, কিংবা 5 দিন নিয়ে হোক। অনেকে বলতে পারেন যে স্যার আমি আগে প্রিলিমিনারি টেস্ট আগে পাস করি, তারপর লিখিত পরীক্ষা। আমি যতটুকু আমার ধারণা, প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে কয়েকদিন পরে আপনার লিখিত পরীক্ষা হয়ে যাবে। সেই লিখিত পরীক্ষা সবার পরীক্ষা একদিনে হবে না, হয়তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের যে পদটা সেটার হয়তো আজকে পরীক্ষা হলো, এরপরে ফিল্ড অফিসারের পদ হয়তো আরেকদিন পরীক্ষাটা হলো, এরপরে পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পরে লিখিত পরীক্ষার একটা রেজাল্ট দিবে, তারপরে মৌখিক পরীক্ষা শুরু হবে। এখন আপনি বলতে পারেন যে স্যার আমি তো লিখিত পরীক্ষায় পাস করব কি ফেল করবো এটা তো জানি না। আজকে একজন আমাকে ফোনে বলছে, তো আমি ভাইবাটা আমি এখন কেন পড়বো? খুব দারুণ একটা প্রশ্ন আপনি করতে পারেন। প্রথমত এটা আমার বেসিক ভাইবা কোর্স। আমি সিভিল সার্ভিস ক্যাডার অফিসার, যারা ক্যাডার অফিসার হিসেবে চাকরিটি পেতে চান তাদেরকে আমি ভাইবা পড়াই। কাজে ভাইবার এনভায়রনমেন্ট কি, ভাইবা বোর্ডে কিভাবে প্রবেশ করতে হবে, কিভাবে অবস্থান করবেন, কিভাবে আই কন্ট্যাক্ট করবেন, কোন প্রশ্নের উত্তর আপনি সরি বলবেন, কোন প্রশ্নের উত্তর আপনি হামলি বলবেন যে সরি স্যার এটির সম্পর্কে আমার ধারণা স্পষ্ট না, কিভাবে আপনি প্রশ্নের উত্তরগুলো দিবেন, তার দিকে কনসেন্ট্রেট করবেন। টোটাল এডুকেট ম্যানের আমার 10টা ভাইবা ক্লাস আপনাকে শিখিয়ে দিব। আমার ভাইবাটা যেটা আমার আলাদা একটা কোর্স, সেই কোর্সটা আমি আপনাকে কম্বাইন কোর্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এবং এই ভাইবা কোর্সটি যদি আপনি আমার করেন, আর যদি প্রিলিমিনারি লিখিত পরীক্ষা তো আপনার ক্যাপাবিলিটি, মাইন্ড ইট, প্রিলিমিনারি আপনাকে পাস করতে হবে, লিখিত পরীক্ষা আপনাকে পাস করতে হবে, আমি আপনাকে পাস করিয়ে দিব না। অনেকে বলতে পারেন স্যার আপনার কাছে ক্লাসটা করলে, আপনার কোর্স করলে কি আমি প্রশ্ন কমন পাবো? এটা আমি বলতে পারবো না। আমি তো আপনার প্রশ্ন আউট করতে পারছি না, এটা তো আউট করা সম্ভব না। তাহলে আপনার প্রশ্ন কিভাবে বলতে পারি প্রশ্ন কমন করবে? তবে হ্যাঁ, আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি প্রিভিয়াস পরীক্ষার প্রশ্নের আঙ্গিকে, যে এই টপিকগুলো ইউ শুড ফোকাস। তাহলে আশা করছি আপনি হয়তোবা আপনার চাকরিটি পাওয়া আপনার জন্য সহজ হবে। এ হচ্ছে মোটামুটি। আপনারা আমাকে যারা ইউটিউব চ্যানেলে বা বিভিন্নভাবে আমাদের আরিফ সম্ভবত আমাকে ইয়েতে কমেন্টে জানতে চেয়েছে, ডিটেল জানতে চায়, অনেকে হয়তো জিজ্ঞেস করছে, আমি ক্লিয়ার করে দিলাম বিষয়টা। আর অ্যাডমিশন প্রসিডিউর কিন্তু চলমান। আমি 20 জন হলে কিন্তু ব্যাচটা স্টার্ট করে দিব, 20 জন হলে ব্যাচটা স্টার্ট করে দিব। আপনারা 20 জন এক্সিট হলে কিন্তু হয়তো কোর্স ফিটা বেড়ে যেতে পারে, এটা একটা অফার আমি দিচ্ছি। আপনারা যারা ইন্টারেস্টেড আমার সাথে কমিউনিকেট করবেন। আর সর্বশেষ একটা কথা আপনাদেরকে আমি অগ্রিম বলে রাখি, আপনি যে চাকরিতে যাবেন সে চাকরির আরেকটি কথা আমি ভুলে যাব। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে স্যার এই চাকরিটি করলে কি, এই চাকরিটি থেকে আমি যদি বেটারমেন্টে যেতে চাই সেক্ষেত্রে আমি কি সুইচ করতে পারবো কিনা? অর্থাৎ আমি এনএসআইতে চাকরিটি পেলাম, কিন্তু আমার কোয়ালিফিকেশন এর চেয়ে বেটার কিছু করার, আমি অন্য একটা চাকরি পেলাম, তাহলে কি আমি সুইচ করতে পারবো কিনা? দেখেন, এটি বাংলাদেশের সর্বোচ্চ যদি আমি বলি গুরুত্বপূর্ণ একটি চাকরি। বাংলাদেশের অনেক সিক্রেট বিষয় আপনার উপরে বা আপনার কাছে থাকবে, কনফিডেন্সিয়াল বিষয়, তা আপনি অবশ্যই সুইচ করতে পারবেন, অবশ্যই আপনি চাকরি ছাড়তে পারবেন। এটা যেটা আমার ধারণা থেকে যদি বলি, কিংবা আমার জানার জায়গা থেকে যদি বলি, আমার অনুমানের জায়গা থেকে বলি, অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি পেশা এবং বৃত্তির স্বাধীনতা রয়েছে। এটা আমার কনস্টিটিউশনাল রাইটস, এটা আমার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। আমি কোন পেশাকে চুজ করবো এটা আমার রাইটস, সে পেশাটা আমি লিভ করবো এটা আমার রাইটস। সিভিল সার্ভিসে যদি থাকতে পারে, কেন এখানে থাকবে না? সিভিল সার্ভিসে আমার অনেক স্টুডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আছে, সে সুইচ করে ফরেন সার্ভিসে যাচ্ছে। অনেকে পুলিশে আছে, সুইচ করে অ্যাডমিনে যাচ্ছে, অ্যাডমিন থেকে সুইচ করে পুলিশে যাচ্ছে। এখানেও সুইচ করার সুযোগ রয়েছে, তবে কিছু প্রসিডিউর রয়েছে। সোফার আই হ্যাভ বিন ইনফর্মড, কিছু প্রসিডিউর রয়েছে, আপনার হায়ার অথরিটিকে আপনাকে ইনফর্ম করতে হবে, অ্যাপ্লিকেশন দিতে হবে, কিছু প্রসিডিউর আছে। এই প্রসিডিউরগুলো কমপ্লিট করবার পরে ডেফিনেটলি আপনার সুইচ করার অপরচুনিটি রয়েছে। তাহলে আপনার আনসার পেয়ে গেলেন। আর কোন কোন চাকরির কি কি যোগ্যতা সেটাও আনসার পেয়ে গেলেন, পরীক্ষা পদ্ধতি কি সেটাও পেয়ে গেলেন, কবে পরীক্ষা দিতে হবে, মানে কবে সার্কুলার, কবে এটার অ্যাপ্লিকেশন শুরু, কবে শেষ, সেটা জেনে গেলেন। আর আমি যেহেতু স্পেশাল একটা কোর্স শুরু করেছি, সেই কোর্সে আপনাকে কি কি পড়ানো হবে সেটাও জেনে গেলেন। আর সর্বোপরি একটা কথা আপনাকে বলবো, যে কোনো চাকরির ক্ষেত্রে হ্যাঁ 47তম বিশেষ লিখিত নিয়ে কিছু বলুন। আচ্ছা, আর আরিফ, আমি ওইটা নিয়ে পরে একটু কথা বলবো। কেন বলবো আমি আপনাকে একটু বলে রাখি। আরিফ, আপনি মনে ইতিমধ্যে জেনেছেন বিসিএস এর সিলেবাসে একটা পরিবর্তন হচ্ছে। পাবলিক সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় খুব সম্ভবত বাংলাদেশ টেলিভিশনে ওনারা আমি একটা সাক্ষাৎকার দেখেছি, এবং অলরেডি আমরা জানতে পেরেছি বিসিএস এর সিলেবাসে একটা চেঞ্জ আসতে যাচ্ছে।
বিসিএস এর প্রশ্নের প্যাটার্ন একটা চেঞ্জ আসতে চাচ্ছে। আমি এই বিষয়গুলোকে একটু গভীর দৃষ্টিতে দেখতেছি এবং চেঞ্জ যেটাই আসুক না কেন সেটা আমার অনুকূলেই থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশ ইন্টারন্যাশনাল বা অন্যান্য যে সাবজেক্টগুলোর যে চেঞ্জগুলো আসবে সেটা মোটামুটি আমি অবগতই থাকবো, সেটার আঙ্গিকে মূলত আমি আপনাদেরকে পড়াবো। তো এটি নিয়ে আমি চিন্তা করছি আরিফ, এটা নিয়ে আমি চিন্তা করছি, এটা আমি আপনাদেরকে জানাবো। এটা নিয়ে আমি এটা করবো, এটা দ্রুত আমি বিসিএস নিয়ে দ্রুত আমি আসবো, লাইভে আসবো, যে বিসিএস পরীক্ষার প্রশ্ন পদ্ধতিতে প্যাটার্নে কি কি চেঞ্জগুলো আসতে পারে। কারণ বাংলাদেশে 2024 সালে একটা রেভলিউশন হয়েছে। রেভলিউশন এবং মাস আপরাইজিং মানে হচ্ছে গণ অভ্যুত্থান, আর রেভলিউশন মানে হচ্ছে বিপ্লব। রেভলিউশন এবং মাস আপরাইজিং এর মধ্যে বিস্তর ডিফারেন্স রয়েছে। আরেকটা হচ্ছে মুভমেন্ট, আন্দোলন। তো বাংলাদেশে যেহেতু একটা রেজিম কলাপস করেছে, বাংলাদেশের ইতিহাসে যেমন 1971 এর যে হিস্ট্রিক আমাদের লিবারেশন ওয়ার, এটা আমাদের ন্যাশনাল, আমাদের একটা স্পিরিট। এটিকে কেন্দ্র করে এতদিন আমাদের বিভিন্ন পরীক্ষা প্রশ্ন এসেছে। জুলাই রেভলিউশন কিন্তু আমাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে। বাংলাদেশের অনেক চেঞ্জ আসবে, বাংলাদেশ ফরেন পলিসির একটা চেঞ্জ আসবে, ডোমেস্টিক পলিসিতে একটা চেঞ্জ আসবে আগামীতে। বাংলাদেশের জন্য কিছু চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, এগুলো সিভিল সার্ভিস পরীক্ষা কিন্তু আসবে। এবং এনএসআই তে যারা পরীক্ষা দিবেন, আমি বলে দিচ্ছি, আমার ধারণা থেকে বলছি, এই টাইপের প্রশ্নের সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। তো এগুলো নিয়ে আরিফ খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, এগুলো নিয়ে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে সাজেশন দিব বা বলবো। আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনি যে চাকরির জন্য নিজেদেরকে প্রস্তুত করবেন, সে চাকরিটা কি, সে চাকরিতে আপনার কাজটা কি হবে, সে চাকরিটা কোন দপ্তরের আওতাধীন, কোন মিনিস্ট্রির আওতাধীন, সে চাকরির অর্গানোগ্রামটা কি, হাইস্ট পোস্ট কি, লোয়েস্ট পোস্ট কি, আপনি যে পোস্টটি হোল্ড করতে চাচ্ছেন সে পোস্টের দায়িত্বটা কি, কিছুটা হলেও আপনি অনুমান করতে পারেন। এবং এটিকে কেন্দ্র করে আপনার প্রস্তুতি নিতে হবে। আপনি 17 গ্রেডের আর 9 গ্রেডের সুযোগ সুবিধা, স্যালারি স্ট্রাকচার, কাজের বিচিত্রতা যেহেতু এক না, প্রশ্নের প্যাটার্নও কিন্তু এক না, এই আঙ্গিকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। তো আমি এটাকে সমন্বয় করে চেষ্টা করব 9 গ্রেড, 17 গ্রেড, 13 গ্রেড, 14 গ্রেড, 15 গ্রেডের টপিক সেম, বাট প্রশ্নের ক্ষেত্রে একটু ভ্যারিয়েশন আসবে। আর আরেকটি কথা আমি বলে রাখি, আপনারা নিজেরা যদি এটা নিয়ে যদি স্টাডি করেন, নিজেরা আপনারা প্রস্তুতি নিতে পারবেন, কারোর শরণাপন্ন হওয়ার দরকার নেই। তবে আমার হাম্বল একটা রিকোয়েস্ট থাকবে, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আঙ্গিকে দেখেছি অনেক ট্যালেন্টেড মেরিটোরিয়াস ছেলে মেয়ে একটা জায়গায় ফল্ট করে, সে ফল্টের জায়গাটা হচ্ছে ভাইবা। প্রশ্ন করা হয়েছে একরকম, উত্তর দিয়েছে আরেক রকম। ভাইবা বোর্ডে প্রমাণিত হয় সে সো মাচ কনসেন্ট্রেটেড না, বা সে আদৌ কনসেন্ট্রেটেড না। এই বিষয়গুলো কিন্তু ভাইবা বোর্ড বিরক্ত হয়, কতটুকু প্রশ্ন কতটুকু আনসার। কারণ ভাইবা বোর্ড কিন্তু এটা প্রশ্ন এবং উত্তরের জায়গা না, এটা আস্ক এবং রিপ্লাইয়ের জায়গা। প্রশ্ন মানে কোশ্চেন আর উত্তর মানে আনসার, এটা হচ্ছে প্রিলিমিনারি লিখিততে। বাট ভাইবাতে হচ্ছে আস্ক এবং রিপ্লাই, জিজ্ঞাসা এবং জবাব। আপনাকে যদি ভাইবা বোর্ডে বলে যে ইউ আর সাইফুল ইসলাম, ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি রাইট স্যার। ভাইবা বোর্ডে যদি বলা হয় আর ইউ সাইফুল ইসলাম, ইয়েস স্যার, তাহলে একটা ইয়েস স্যার, একটা রাইট স্যার, দেখেন দুটোর মধ্যে ডিফারেন্স আছে। মে আই কাম ইন স্যার, ইয়েস কাম ইন। মে আই কাম ইন স্যার, নো রিপ্লাই। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ওয়েট। কতক্ষণ পর্যন্ত? কিছু বিষয় আছে, এটা ভাইবা বোর্ডের প্রশ্ন, বিসিএস এর ভাইবা বোর্ডের প্রশ্ন। আপনাকে যদি আমরা অনুমতি না দিতাম ভেতরে আসতে, আপনি কি করতেন? এরকম অনেক প্রশ্ন আছে এনএসআর ভাইবা। তো আমার ধারণা থেকে বলছি, এগুলো আমি আপনাকে ট্রেন আপ করাবো ইনশাল্লাহ, আপনাকে আমি প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আপনাদেরকে যে অফারটা দিয়েছি সেই অফারটা যদি কেউ নিতে চান আর আমার সাথে কমিউনিকেট করতে চান, প্লিজ 01712282980 এই নম্বরে আপনারা একটু কমিউনিকেট করবেন। আর এর আগেও বলেছি, এখনো বলছি, মিলনস বিসিএস কেয়ার, এটা আমার ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজ। এখানে আপনারা একটু কমিউনিকেট করবেন মেসেঞ্জারে কিংবা আমার ইউটিউব চ্যানেলে, আপনারা আমার অনেক ভিডিও দেখতে পাবেন। ঠিক আছে, আর কোনো প্রশ্ন যদি কারো থাকে আমাকে একটু ইনবক্সে জানাবেন। যারা আমাকে ইউটিউব চ্যানেলে প্রশ্নগুলো করছিলেন আবার উত্তর দিচ্ছি। এসএসসি পাস 20 গ্রেডের একটা পদ আছে, 20 গ্রেডে, আর বাকিগুলো ইন্টারমিডিয়েট পাস। এবং কোন চাকরিতে আপনি পেতে চাচ্ছেন সে চাকরিতে রিকোয়ারমেন্টটা কি আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন,
এজের কোয়ালিফিকেশন, হাইটের কোয়ালিফিকেশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ইনফ্যাক্ট কম্পিউটার নলেজ, এগুলো একটু বুঝে শুনে আপনি অ্যাপ্লাই করবেন এই চাকরির জন্য। আর সর্বোচ্চ চেষ্টা করবেন, আশাহত হবেন না, ট্রাই ইউর লেভেল বেস্ট, কিপ ফেথ ইন অলমাইটি, ইনশাল্লাহ ইউল বি সাকসেসফুল। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।